পৃথাকে এই কঠিন শীতের রাতে ওর বাবা পুকুরে চুবাচ্ছে আর তুলছে। মেয়েটা পুরোপুরি ঠান্ডায় জমে গেছে। কোনো চিৎকার দেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি মেয়েটা। বন্ধ রুমের ভিতর পৃথার মা পারুল বেগম চিৎকার দিয়ে আশেপাশের সবাইকে ডেকে বলছে, কে কোথায় আছো? আমার মেয়েটাকে ও মেরে ফেললো। বাসার মানুষেরা কি সবাই মরে গেছে? আমার চিৎকার কারও কানে পৌঁছায় না। আল্লাহ, আমার আর সহ্য হয় না। হয় আমাকে নিয়ে নাও, না হলে এসবের সমাধান করে দাও আল্লাহ। পৃথার বড় বাবা রুমের দরজা খুলে দৌড়ে বেরিয়ে এসে ছোট ভাই হাসানকে ধরে ফেলে। আশেপাশের বাসা থেকে অনেকেই এসে পৃথাকে পানি থেকে তুলে পুকুর পাড়ে আনে। মদ্যপ হাসানকে পানি থেকে তুলে তার বড় ভাই জাফর নাজিম গালে সপাটে এক চর কষিয়ে দেয়। তারপর প্রায় চিৎকার করে বলে ওঠে, পাগল হয়ে গেছিস? নিজের মেয়েকে নিজেই মারতে চাস? হাসান একটা থাপ্পড় খেয়ে প্রায় টলে পড়ল। বড় ভাই ওই অবস্থায় ছোট ভাইকে টেনে তুলে বাসার ভিতরে নিয়ে এলো। ক্লাস 6 পড়ুয়া মেয়ে পৃথা ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। ঘরের দরজার ছিটকিনি খুলে দিতেই 6 মাসের বাচ্চা পেটে নিয়ে পারুল দৌড়ে এলো কাঁদতে কাঁদতে। তারও কপালের কিছু অংশ কেটে গিয়ে সেখান থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। মেয়ের পাশে বসে সে বিলাপ করতে লাগলো। আসল ঘটনাটি ঘটে পারুল তার বাবাকে কিছু টাকা দেওয়াতে। সেটাই কাল হয়ে পড়ে। বাজারের সেই কথাটা কারোর মুখে শুনেছে হাসান। তারপর নেশা করে এসে এলো পাথারি মারতে শুরু করে দেয় পারুলকে। পারুল একজন চাকুরিজীবী মহিলা। সে তার বাবাকে সাহায্য করতেই পারে, এমন কথা বলতেই হাসান আরো ক্ষেপে যায়। শেষে পারুলের পেটে লাথি মারতে গিয়ে পৃথা এসে বাবাকে ধরে ফেলে। মেয়ে তাকে ধরবে কেন বলেই তার শাস্তি স্বরূপ এই গভীর শীতের রাতে ঠান্ডা পানিতে চুবাইতে লাগে। বারান্দায় হাসান মাথা নিচু করে আছে। নেশার রেশ এখনো কাটেনি। শরীর একটু পর পর কেঁপে উঠছে। অনেক চেষ্টার পর পৃথার জ্ঞান ফিরে এলো এবং ওর মাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। পারুল বেগম মুখটা শক্ত করে পৃথাকে নিয়ে ঘরে যায় আর হাসান শাস্তি স্বরূপ সারা রাত বারান্দায় কাটায়। পারুল মাতৃত্বকালীন ছুটি নিয়ে বাসায় এখন থাকে। সে স্বামীর এত নিষ্ঠুরতা আগে কখনো দেখেনি, কিন্তু ইদানিং বাসায় থেকে তার স্বামীর আসল রূপ বুঝতে পারে। আরও একটা বিষয় সে লক্ষ্য করেছে, হাসানের সাথে তার বড় ভাবি একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা পারুলের জন্য অত্যন্ত কষ্টকর। মান সম্মানের ভয়ে দাঁতে দাঁত চেপে সংসার করে চলেছে সে। পরের দিন সকালে পৃথা প্রাইভেট পড়ার জন্য ঘর হতে বের হতেই দেখলো ওর বাবা বসে চা পান করছে। পৃথাকে দেখে ওর বাবা ওকে জোর করে ডাকলো কাছে আসতে। ও ভয়ে ধীর পায়ে বাবার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মেয়ের আর কোনো রেসপন্স না পেয়ে হাসান নিজেই আগ বাড়িয়ে পড়ল। মা, সকালে কিছু খেয়েছো? পৃথা মাথা নাড়িয়ে শুধু হুম বলল, তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হাসান শার্টের পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে মেয়ের হাতে গুজিয়ে দিয়ে হাসি মুখে বলল, একদম হেঁটে যাবা না, রিকশায় যাবা, বুঝেছো? আর টিফিনে ভালো কিছু খেয়ে নিও মা। 100 টাকার মানে পৃথার কাছে অনেক টাকা। টাকা পেতেই সে হাসি মুখে ফুটিয়ে আচ্ছা বাবা বলে দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। বাবা যতই ওর সাথে ওরকম ব্যবহার করুক না কেন, সে তো জানে তার বাবা তাকে কত ভালোবাসে। মেয়ে চলে যেতেই হাসান চায়ের কাপ রেখে বলল, ভাবি, আমি গেলাম। তারপর বসা থেকে উঠে ধীর পায়ে নিজের রুমে গিয়ে দেখলো পারুল ঘর গোছাচ্ছে। হাসান কোনো কথা না বলেই পা টিপে টিপে কাছে গিয়ে পিছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, সরি, মাথা ঠিক ছিল না তখন। এমন ভুল আর কোনোদিনও হবে না। এবারের মতো মাফ করে দাও। হাসানের কথা শুনে পারুল এবার খেপে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভাবির ঘরে আয়েশ কাটানো হলো? মানে কি বলতে চাচ্ছ তুমি? ছোট খোকা হয়েছো তুমি, কিছুই বোঝো না তাই না? কাল অমন ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়েও ভাবির কাছে তোমার জায়গা হয় কি করে? তুমি ভাবছো আমি কিছুই জানি না? তা এর বিনিময়ে তাকে কিভাবে খুশি করতে হয়েছে তোমার? কথাগুলো শুনেই হাসান অত্যন্ত রেগে গেল। পারুলকে এত জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল যে ও সোজা খাটের উপর গিয়ে পড়ে যায়। পেটে আঘাত লাগার কারণে মাগো বলে জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ও ঘর থেকে হাজিবের বউ রীতা আর শাশুড়ি দৌড়ে আসতেই হাসান দরজা বন্ধ করে দিল। হাসানের ফর্সা গাল রাগে লাল টকটকে হয়ে উঠেছে।
এই তুমি দরজা খোলো। বলে রিতা দরজা ধাক্কাতে লাগলো। শেষে দরজা খুলে হাসান বলল, বালের ইল্লিপাত বিদায় হয় না। বলে কোথায় যেন বের হয়ে গেল। বাহাদুর নাজিমের 2 ছেলে আর 1 মেয়ে। জায়গা জমির অভাব নেই, অভাব ছিল শুধু ছোট ছেলেটার শিক্ষা দেওয়ার। বিয়ের পর যাতে বকাটে ছেলে সূর্য যায় তার জন্যই তিনি পারুলকে বড় শখ করে ঘরের বউ করে আনেন। কিন্তু বিধিবা বাবার মৃত্যুর পর টাকা উড়ে ফুরে গিয়ে এখন বউয়ের টাকায় বসে বসে খায়। বাবা মারা যাওয়ার পরও এখন সে পুরোই স্বাধীন, মন যা চায় তাই করে। বিকাল 5টার সময় নাতাশা স্কুল থেকে ফিরলো। তখন সে দেখলো তার বাসায় অনেক লোকের ভিড়। সবাইকে ঠেলে ভিতরে গিয়ে দেখলো তার বড় বাবার রক্তাক্ত লাশ। হাফিজ নাজিম গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বর্মা ডুকরে কাঁদছে, আকাশ বাতাস ভারী করে তুলেছে। তাদের একমাত্র ছেলে জুনায়েদ ভাইয়াও তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। সকালেই ভালো মানুষটা অফিসে চলে গেল, আর এখন লাশ হয়ে বাসায় ফিরলো। বাসা ভর্তি চেনা অচেনা মেহমান। এসব দেখে পৃথা ভীষণ ভয় পেয়ে ওর মায়ের কাছে ছুটে গেল। ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমন সময় পৃথার ফুপু কোথা থেকে যেন দৌড়ে এসে উঠানে ধরাস করে পড়ে গিয়ে সেন্স হারিয়ে ফেলে। সবাই মিলে তাকে ধরাধরি করে তুলে কলের পাড়ে নিয়ে গিয়ে মাথায় পানি দিতে লাগলো। এইসব দৃশ্য দেখে পারুল অশ্রুসিক্ত নয়নে বলল, কার কখন হায়াত শেষ হবে আমরা তা কেউই জানি না। কাল আমারও ডাক পড়তে পারে। এভাবে একদিন সবার সময় ফুরিয়ে যাবে। পারুলের মুখে বের হওয়া কথা যে তার জীবনেই ঘুরে ফিরে আসবে শীঘ্রই, তা পারুল নিজেও জানতো না। স্বামী মারা গিয়ে 20 দিন পার হয়নি, এর মধ্যেই হাসানের সাথে রিতার গভীর সম্পর্ক চলতে থাকে। এ নিয়ে পারুলের সাথে হাসানের সবসময় ঝগড়া লেগেই থাকে। এবার পারুলও ওর বাবার বাসায় চলে যায়। সোজা ওর বাবাকে বলে, এভাবে আর আমি সংসার করতে পারবো না। কিছু একটা করেন বাবা, আমি মেয়েকে নিয়ে আলাদা থাকতে চাই। চোখের সামনে এমন দৃশ্য কোনো মেয়ে সহ্য করতে পারে? এমন কথা শুনে পারুলের বাবা মেয়ের হাত দুটো চেপে ধরে অনুরোধের স্বরে বলে উঠলেন, মা, আমি হাজি মানুষ, গ্রামের আরও 10 জনের বিচার আমি করি, সেখানে নিজের মেয়ের বিচার করি কীভাবে? লজ্জায় তো আমার মাথা কাটা যাবে মা। পারুল আর বাবার মুখের উপর কিছু বলো না, সবকিছু মুখ বুজে সহ্য করতে লাগলো। বাবা সম্মানীয় মানুষ, তাকে কিভাবে সবার সামনে মেয়ে হয়ে অপমানিত করবে? এভাবে আরো কিছু মাস কেটে যায়, কিন্তু একদিন এ নিয়ে হাসানের সাথে পারুলের খুব কথা কাটাকাটি হয়। হাসান রেগে গিয়ে পারুলের পেট বরাবর একটা লাথি বসিয়ে দেয়। ওখানেই পারুল পেট চেপে ধরে বসে পড়ে, যার ফলাফল অতিরিক্ত রক্তক্ষরণে পারুল সেখানেই মারা যায়। পারুলের দাফনের আগেই হাসানকে পুলিশে ধরে নিয়ে যায়, কিন্তু 7 দিন ওকে জেলে রাখা সম্ভব হয়নি। রিতা পারুলের বাবাকে ডেকে সোজা হুমকি দেয়, কেস যদি না তুলে নেয় তাহলে তারা নাতনিকে একদম মেরে বাজারে বিক্রি করে দিবে। তাছাড়া আরো নানান হুমকি দেয়। সাথে এলাকার চেয়ারম্যানকেও হাত করে সেখানে ডাকে রিতা। টাকা তো কম নেই, 1 দাগের 10 বিঘা জমি বিক্রি করে দেয়। সেই টাকা নিয়ে মাস্টার সহ অনেককে হাত করে পারুলের বাবার উপর চড়াও হয় রিতা। পৃথার দাদি সব অন্যায় দেখেও নিজের ছেলে আর নাতির ভালোর জন্য মুখে আঁচল চেপে কান্না করে সব অন্যায় দেখে। পৃথার মুখের দিকে চেয়ে ও নানা কাঁদতে কাঁদতে থানায় গিয়ে মামলা তুলে নেয়, আর পারুলের মৃত্যুর কারণ হিসেবে দেখায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। এভাবে দীর্ঘ সময় কেটে যায়। একসময় হাসান রিতাকে বিয়ে করেছে, তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে, তাপসী তার নাম। সেও অনেক বড় হয়েছে, এবার সে কলেজে উঠেছে। সব পরিবর্তন হলেও বাবা ও নানার প্রতি রাগ আর ঘৃণা এতটুকু পরিবর্তন হয় না পৃথার, বরং সেটা দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে। সেদিনের পর থেকে তাদের সাথে আর কথা হয়নি। দাদিকে নিয়ে তার সংসার। সবাই মুখ ফিরিয়ে নিলেও দাদিকে আঁকড়ে ধরেই বেঁচে আছে সে। মাঝে মধ্যে নানি আর মামা খালারা এসে দেখে যায়, কিন্তু কখনো রাত্রি যাপন করেন না তারা। পৃথার থেকে না দাবির স্বাক্ষর নিয়ে ওর মায়ের জবের সমস্ত টাকা আত্মসাৎ করেছে তারা, এতেও পৃথা তাদের বাধা দেয়নি। নানির দেওয়া কিছু টাকা আর নিজের টিউশনির টাকা দিয়ে মোটামুটি ভালো চলে তার দিন। ইংলিশে অনার্সে চান্স পেয়েছিল সে, কিন্তু অতিরিক্ত খরচের জন্য 2য় বর্ষে উঠে পড়ালেখাকে বিদায় জানাতে হয়েছে। বাবা অবশ্য কথা বলতে আসে বারবার, কিন্তু ভুলেও কথা বলে না তার সাথে। বাবাকে দেখলে ওর ভিতরের মা হারানোর আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে।
গ্রামের সব প্রভাবশালী নেতাও বলা চলে শিহাবুদ্দিন আরহামকে। পাশের মেন শহরের মেয়র পর্যন্ত তার উপরে কোনো কথা বলতে পারে না। বড় বড় নেতারা তার হাড্ডির মুঠোয়। সব দলের সাথেই তার ভালো সম্পর্ক রয়েছে। শিহাবুদ্দিন সাহেবের ড্রয়িং রুমে বসে মুখটা গম্ভীর করে রয়েছেন। সামনে একজন বসে রয়েছে। মেয়েটার সাথে খুব হিসেব করে কথা বলতে হয় তাকে মোটেও কষ্ট দেওয়া চলবে না। যদি এমনটা বিন্দু পরিমাণেও হয় তাহলে বাসায় তাণ্ডব চলবে। টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে আঘাত হানবে তার জীবনে, যেটা সামাল দেওয়ার মতো ক্ষমতা শিহাবুদ্দিনের নেই। কারণ সামনে যে মেয়েটা বসে আছে সে তার প্রাণপ্রিয় ছেলে আদিল আরহামের খুব পছন্দের মানুষ। এই মেয়েটা বলতেই তার ছেলে পাগল। অবশ্য এই একটা জিনিসের দুর্বলতার বাহানা দিয়ে তিনি ছেলেকে সবসময় যে কোনো কাজে টপে রেখেছেন। শিহাবুদ্দিন সাহেব তার অতীত হাতড়ে হাতড়ে একটা ঘটনা মনে করলেন। তার ছেলে আদিলের মা মারা যাওয়ার কিছু বছর পর তিনি যখন আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সেই রাতেই ছেলে গিয়ে তার বাবার সদ্য সাজানো গোছানো বাসর ঘরে গিয়ে আঘাত হানে। তিনি দরজা খুলে দেখেন তার মা মরা পুত্র মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন আদিলের বয়স 15 বছর হবে। আদিল বাবার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, বাবা, আমার পিতা আপুকে দেখতে মন চাচ্ছে, তুমি এখনই তার কাছে আমাকে নিয়ে যাও। আদিলের মা মারা যাওয়ার পর প্রায় 4 বছর ধরে এমনভাবেই তার ছেলের আবদার রেখে আসছেন তিনি। কখনো বা লুকিয়ে, কখনো বা প্রকাশ্যে ছেলের আবদার মেটাতে হয়েছে তাকে। আদিল পৃথার থেকে 3 বছরের ছোট হওয়া সত্ত্বেও ওর মা শিখা পারুলের মেয়ের সাথে তার ছেলের বিয়ের কথা ভেবেছিল। পারুল আর শিখা তারা ছিল একে অপরের প্রাণের সখী। ছেলেকে সে নিজেই পৃথার নেশা ধরিয়ে দিয়ে গেছেন। ছেলেকে অত্যন্ত স্নেহ করেন শিহাবুদ্দিন সাহেব। আব্বাজান বৌমারে দেখতে চেয়েছেন, সেটাকে তিনি না করে কিভাবে? তাই বিয়ের রাতেই পাঞ্জাবি পরা অবস্থায় ছেলেকে নিয়ে পৃথার বাসার দিকে হাঁটা দিয়েছিলেন। নিজের কাঁধের উপর চড়িয়ে ছেলেকে ওয়ালে টপকাতে সাহায্য করলেন। আদিল ওয়ালে দাঁড়িয়ে তার প্রাণপ্রিয় পৃথাকে মুগ্ধ নয়নে দেখতে থাকে। পৃথা তখন জানলার ধারে বসে অঙ্ক কষছিল। বাবা, ছেলের ডাকে শিহাবুদ্দিনের সম্মতি ফিরল। তিনি অন্যমনস্ক হয়ে বললেন, আব্বা। পিতা আপু খুব সুন্দর, তাই না? সে তো অনেক সুন্দর আব্বাজান। আমাদের বাসায় আপুকে একবারে কবে নিয়ে আসবো? তুই বড় হলে তোকে নিয়ে যাব। আরো কিছু বলতে যাবে এমন সময় শিহাবুদ্দিন সাহেব ছেলেকে এক প্রকার জোর করে নিচে নামিয়ে বললেন, অনেক দেখা হয়েছে, এবারের বিনিময়ে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। না বাবা, আর একটু আপুকে দেখি না, কি সুন্দর দেখাচ্ছিল আপুকে। না, আজ আর নয়, কাল দেখিস। বলে ছেলেকে ওখান থেকে টেনে নিয়ে গেল শিহাবুদ্দিন সাহেব। তারপর রাস্তার ধারে অপেক্ষা করে থাকো কারো আসার জন্য। একটু পর হাসান সেই রাস্তা দিয়ে আসতেই শিহাবুদ্দিন সাহেব ছেলের হাতে একটা লাঠি তুলে দিয়ে মুখ ভালো করে বেঁধে দিয়ে বললেন, একদম ফাটিয়ে সারবি, শুধু জীবনটা রেখে সবকিছু শেষ করে দিবি। পিঠায় এত কষ্টের জন্য শুধুমাত্র এই মানুষটাই দায়ী। আদিলকে আর বিশেষ কিছু বলতে হয়নি। ঠিক কি করতে হবে তাকে। ওর পৃথার কষ্ট যে মোটেই সহ্য করতে পারে না। সেদিন হাসানের অস্থি মাংস প্রায় সমান করে দিয়েছিল আদিল। একদম সোজা হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। 6 মাসেও বিছানা ছেড়ে উঠতে পারেনি হাসান। সেদিন ছেলের চোখে যে ক্রোধ দেখেছিল শিহাবুদ্দিন সাহেব, তা দেখে তিনি নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর থেকে পৃথাকে হাইড করে নিজের যে কোনো কাজ আদিলকে দিয়েই করিয়েছেন। পড়াশোনা সহ বিভিন্ন কঠিন কাজ এক নিমেষেই করে ফেলত শুধুমাত্র পৃথার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে এবার অ্যাকাউন্টিংয়ে অনার্স কমপ্লিট করেছে। 2-1 দিনের মধ্যে বাসায় আসবে। শিহাবুদ্দিন সাহেব পৃথার দিকে চেয়ে বললেন, তোমার আন্টি মারা যাওয়ার পর তো তুমি এই বাসায় আর আসো নাই। পৃথা কিছু বলতে এসেছিল, কিন্তু সেটা আর বলতে পারল না। তবুও কিছুটা অস্ফুটে বলে ফেলল, সিগারেটটা যখন ছেড়েছেন, অ্যালকোহলও এবার ছাড়ুন না আঙ্কেল। হাই ব্লাড প্রেশারের এসব না খাওয়াই ভালো। পৃথার এমন কথায় বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন শিহাবুদ্দিন সাহেব। মেয়েটা এত সব জানলো কিভাবে? এখন তিনি লজ্জায় পৃথার দিকে চোখ তুলেও তাকাতে পারছেন না। পৃথা ব্যাপারটা বুঝতে পেরে কথাটি পাল্টিয়ে সাবলীল বলে উঠলেন, কাল একটা কাজে পৌরসভাতে গিয়েছিলাম, কিন্তু মেয়র সাহেবের কিছু কথা আমাকে লজ্জায় ফেলে দিয়েছে আঙ্কেল।
শিয়াবুদ্দিন সাহেব পূর্বের সব কথা ভুলে হুঙ্কার ছেড়ে বললেন, কি বলেছে সে তোমাকে? তোমার সাথে কি কোনো অশোভন আচরণ করেছে? আমাকে শুধু একবার বলে দেখ মা, তারপর দেখ এই তোর বাপ তোর জন্য কি কি করে। পৃথা এবার কপট রাগ দেখিয়ে বলল, অশোভন আচরণ তো বটেই। আমাকে দেখে তিনি বলেছেন, আসুন আসুন মিসেস আদিল, প্লিজ বি সিটেড। কথার উপসংহার টেনে পৃথা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবারও দৃঢ় গলায় বলল, দয়া করে আদিলকে এইসব কথা বলতে নিষেধ করবেন। আমার মান সম্মান বলতে সে আর কিছুই রাখেনি। নানান জায়গায় নানান কথা শুনতে হয় আমাকে। পৃথার কথাকে পাত্তা না দিয়ে শিয়াবুদ্দিন গলা বাড়িয়ে স্ত্রীকে বললেন, মালা, বৌমায় বাসায় এসেছে, জলদি কিছু নাস্তা নিয়ে এসো। মেহমানকে খালি মুখে এতক্ষণ রাখে নাকি? আদিলের বাবার কথা শুনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল পৃথা। শিয়াবুদ্দিন সাহেব সাথে সাথে জিভে কামড় দিয়ে বললেন, আসলে মা, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বলেই পৃথা আর কোনো কথা না বলেই বের হয়ে গেল বাসা থেকে। শিয়াবুদ্দিন সাহেব অবশ্য পিছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু পৃথা শুনেও না শোনার ভান করে চলতে লাগলো। এরা বাবা ছেলে পেয়েছেটা কি? সব জায়গায় সবার সামনে শুধু নাস্তাহাল করেই ছাড়বে আমায়। এর কড়াই গন্ডার হিসাব যদি না নিয়ে ছেড়েছি তো আমার নামও পৃথা নয়। প্রচন্ড গরমে মানুষের জীবন হাঁসফাঁস হয়ে উঠেছে। পিছঢালা রাস্তাটাই মনে হচ্ছে গলে যাবে। পৃথার গলা দিয়ে ঘাম দরদর করে নেমে পড়েছে। ব্যাগ থেকে ছাতাটা বের করে নিলে ধরে পানির বোতল বের করে ঢক ঢক করে পানি পান করলো। তারপর চোখে মুখে পানির ঝাপটা দিতেই একটু শান্তি বোধ করতে লাগলো। কোচিংয়ে যেতে হবে, হাতে মোটামুটি ঘন্টা খানেকের বেশি সময় আছে। মামি কল দিয়েছিল তার সাথে দেখা করার জন্য। যাবে কি যাবে না এসব ভাবতেই এলাকার কলেজ পড়ুয়া ছিল তুহিন পৃথা আপু বলে জোরে একটা হাঁক ছাড়লো। পৃথা পেছনে ফিরে তুহিনকে দেখে পায়ের জুতো খুললো, তারপর সেটা হাতে নিতেই তুহিন নিরাপদ দূরত্ব বজায় রেখে মুখটা কাঁচুমাচু করে বলল, আপু কিছু না বলতে আগে জুতা খুলছেন আমাকে মারার জন্য? আর একবার বল শুধু ওর কথা, একদম জুতা মেরে গাল লাল করে দেব। ওর কথা আমার কাছে কেন জিজ্ঞাসা করিস? ওকে জিজ্ঞাসা করতে পারিস না? ভাইয়ের যতগুলো নাম্বার আমাদের কাছে ছিল সবকটা নাম্বার বন্ধ, ওনাকে তো খুঁজেই পাচ্ছি না। দুদিন পর আমাদের পাশের গ্রামের সাথে ফুটবল খেলা আছে, এখন উনি যদি না আসে তাহলে কেমন হয় বলেন? তাই আপনাকে জিজ্ঞাসা করা, ভাইয়া কবে আসবে? কথাগুলো বলে দাঁত কেলিয়ে হাসলো তুহিন। হাত থেকে জুতা মাটিতে রেখে তা পায়ে দিয়ে পৃথা রাগী লোক নিয়ে তুহিনের দিকে কিছুক্ষণ চেয়ে চুপ করে থাকলো। এদিকে রমণীর এমন গম্ভীর চেহারা দেখে তুহিন মনে মনে ভাবছে দৌড় দেবে কিনা। বৃষ্টি আসার আগে আকাশ এমনই থমে যায়। শেষে দিনে দুপুরে রাস্তায় মেয়নের হাতে মার খেলে মান সম্মান আর কিছুই থাকবে না। যা আপুর রাগ, সেই রাগেই আমি ভস্ম হয়ে যাব। তুহিন এসব কথা ভাবতে ভাবতে দেখলো পৃথা ওর দিকে এগিয়ে যাচ্ছে। পৃথা যতই তুহিনের দিকে এগুচ্ছে তুহিন ততই পিছু হচ্ছে। আপু আপনার মতলব কি? হ্যাঁ, দিনে দুপুরে এবার সত্যি আমাকে হাত তুলবেন নাকি? আমাকে যখন এতই ভয় পাস তাহলে কথাগুলো বলতে আসিস কেন? ফার্দার যদি আদিলের বিষয়ে কিছু জানতে আসিস তাহলে ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেব, বুঝেছিস? কথাগুলো বলে ওখানে থেমে যায় পৃথা। আসলে ভাইয়াকে খুব দরকার। তার পরিবার নেই, তাদের গিয়ে জিজ্ঞাসা করবি। বারবার আমার কাছে আসিস কেন? আর তো কেউ আসে না, তুই এতবার আসিস কেন? সে প্রতিদিন চাচাকে বলতে যাবো আমি? শোনেন, এখন আমাকে পাগলা কুত্তে কামড়েনি। হ্যাঁ, আপনি জানেন এসব কথা বললেই পরদিন আব্বার কাছে নালিশ যাবে। তার ছেলেকে আমরা নাকি বারবার ডেকে গ্রামে নিয়ে আসি। একবার আব্বাকে বলায় আব্বা সেদিন আমার শরীরকে আর শরীর মনে করেনি, কাপড় মনে করে ধোপার মতো ধুয়েছে। আমি অমন দিন আর দেখতে চাই না। তাই আপনার কাছে আসা। বলেন না আপু, ভাইয়া কবে আসবে? কাল কিংবা পরশুদিন আসবে। উত্তর পাইছিস? এবার আর একটা যদি প্রশ্ন করিস ওর ব্যাপারে তাহলে আমিও এখন তোর আব্বা হয়ে যাব। শেষে নিজের শরীর তুই নিজেই চিনতে পারবি না। এখন যা চোখের সামনে থেকে। বলেই পৃথা সামনে পা বাড়ালো, কিন্তু তুহিন আবারও পৃথাকে আপু বলে ডাকতেই পৃথা ভীষণ রেগে গিয়ে থেমে গেল। কপাল জড়িয়ে পিছু ফিরে তুহিনের দিকে চাইতেই তুহিন বলল, আপু ভাইয়াকে একটু বলবেন তো, আমার কাজিন তোহা তাকে খুব পছন্দ করে। আমাকে বারবার ফোর্স করে ভাইকে বলার জন্য, কিন্তু আমার তো সাহস নেই। হ্যাঁ, আপনি যদি একটু বলতেন। তুই আসলেই একটা হারামি। ডান পায়ের জুতার বাড়ি খাওয়ার তোর যোগ্যতা নেই, পা পায়ের জুতোই তোর জন্য পারফেক্ট। বলতেই তুহিন ছিচুর কেটে ভৌতর দিল। আর পিছন ফিরেই তাকায়নি। সে নিজেও বুঝতে পেরেছে অতিরিক্ত কথা সে বলে ফেলেছে।
ভাইয়া যদি একবার জানে তাহলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। আল্লাহ, ভাইয়াকে যেন কথাটা না বলে আপু। আপু স্মৃতি থেকে কথাটি মুছে দাও। বলে দৌড়ে এলাকা ছেড়ে পালালো তুহিন। তুহিনের এমন কাজে পৃথার মন খারাপ হয়ে গেল। এলাকায় সবাই না জানলেও এই ছেলেটা জানে আদিলের সব খোঁজ আমার কাছে পাওয়া যাবে, তাই বারবার এসে খোঁজ নেয়। পূর্বের স্মৃতি মনে করে রাস্তায় চলতে লাগলো পৃথা। গত বছর যখন আদিল বাসায় আসে তখন এক বৃষ্টির দিনে পৃথার রুমে কেমন করে জানি আদিল আগেই ঢুকে পড়েছিল। পৃথা যখন টিউশন থেকে শেষ করে বাসায় ফিরে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তখন পৃথা রুমের ভিতর কারো ছায়া দেখে। তারপর পৃথা কিছুক্ষণের তীক্ষ্ণ নজরে রুমের দিকে চেয়ে রইল। মনের ভুল হতে পারে ভেবে আর সেদিকে পাত্তা দিল না। মাগরিবের ওয়াক্ত অনেক আগেই শেষ হয়ে গেছে। বাহিরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। জানালাটা বন্ধ করে দিয়ে ড্রিম লাইটের কেবল ওড়নাটা খুলেছে। এমন সময় আল্লাহর আড়াল থেকে বের হয়ে আসে আদিল। আদিলকে দেখে চমকে ওঠে পৃথা। দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দিলে আদিল বলে। টিনের ছালে বৃষ্টির ঝমঝম আওয়াজে পৃথার কথা যেন মিলিয়ে গেল আদিলের কানে পৌঁছানোর আগেই। এমন কাহিনী যে ঘটবে সেটা মনে হয় আদিল আগে থেকেই জানতো। তাই পৃথার রাগকে পাত্তা না দিয়ে হাসি মুখে ফুটিয়ে এক ঝুড়ি বকুল ফুল বের করলো খাটের তলা থেকে। তারপর কোনো কিছু না ভেবে পৃথার শরীরে ফুলের বর্ষণ করতে লাগলো আদিল। বাহিরে প্রচন্ড বৃষ্টি আর ভিতরে তার প্রেমিক পুরুষটি প্রেমময়ী ভেজা শরীরে বকুল ফুল ছিটাতে ব্যস্ত হয়ে উঠেছে। দরজার বাহিরে পৃথার দাদি চিৎকার দিয়ে পৃথাকে ডাকছে। দরজার ধাক্কা নিতে পৃথার হুঁশ ফিরে এলো যেন। এই হাফ পাগলকে যদি বাসার কেউ তার রুমে দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি বেঁধে যাবে। তাই ঠান্ডা চাহনিতে আদিলের দিকে আরো একবার চাইল পৃথা। পৃথার রাগী চেহারা দেখে আদিল বেশ মজাই পেল। সে খাটে আরাম করে হেলান দিয়ে বসলো। তারপর পায়ের উপর পা রেখে লাট সাহেবের মতো গম্ভীর গলায় বলল, পুরো দিন কল দিয়ে আপনাকে পাইনি। আমি ভালো করে জানি আপনি ইচ্ছা করেই কল রিসিভ করেননি। আপনি জানতেন আমি আগামীকাল ঢাকায় ফিরব, তবুও আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন কাজ করেছেন। যান, এবার দাদিকে সালাম দেন। এবার বুঝেন আমাকে কষ্ট দেওয়ার ফল কী রকম। বলি লাইট বন্ধ করে দিয়ে পৃথা সজোরে দরজা খুলে একটু মুখ বের করে দাদিকে বলল যে সে কাপড় চেঞ্জ করছে, একটু পরেই আমি আসছি। দাদি বলে দরজা বন্ধ করে আদিলের হাত ধরে টান দিয়ে ঠাস করে গালে একটা চট বসিয়ে দিল পৃথা। তারপর দরজার দিকে সাউদাদা উঁচু করে কঠোর গলায় বলল, যেমন করে রুমে এসেছিস ঠিক তেমন করে রুম থেকে বের হয়ে যাবে। এক্ষুনি বের হয়ে যাও। পৃথার এমন ব্যবহার আদিলের প্রচন্ড আত্মসম্মানে লাগে। পৃথার সামনে টিনের দেওয়ালে একটা অংশ খুলে সেখান থেকে বের হয়ে এক লাফিয়ে ওয়ালের উঠে পড়ল এবং সেখানে বসে লুকিয়ে সে প্রায় পৃথাকে দেখত। ঠিক সেখানেই বসে পৃথার রুমের দিকে চেয়ে রইল। সেদিন একটানা 3.5 ঘন্টার মতো এক জায়গাতে বৃষ্টিতে ভিজেছিল। তারপর বাসায় গিয়ে 1 সপ্তাহ জ্বরে ভুগে ঢাকায় ব্যাক করেছিল। এরপর পৃথার সামনে আর আসেনি। মেসেজে শুধু জানিয়েছিল, আমার অনার্সটা শুধু কমপ্লিট হোক, তারপর আপনাকে আমার খেলা দেখাবো। কথাগুলো ভাবতেই কেউ যেন উকিলের রাস্তা থেকে টান দিল। তারপর পুরুষ কণ্ঠটি ভেসে আসলো, পাগল হয়ে গেছিস? রাস্তার মধ্যে দিয়ে কেউ চলাফেরা করে? আমি যদি না ধরতাম তাহলে এক্ষুনি কি হয়ে যেত? পৃথা দেখলো সত্যি ওর মামা যদি ওকে রাস্তা থেকে টান না দিত তাহলে এতক্ষণে রাগ তাকে চাপা দিত। কি এত চিন্তা করছিস? সাবধানে রাস্তা পার হতে হয় না? আর এমন সময় কোথায় যাচ্ছিস? ভয়ে বুকের ভিতর দুরুদুরু করতে লাগলো। মেজো মামার দিকে চেয়ে পৃথা শান্ত গলায় বলল, বড় মামি ডেকেছিল, তাই তার সাথে দেখা করতে যাচ্ছিলাম। তাহলে চল আমার সাথে। বলে পৃথার হাত ধরে টেনে নিয়ে গেল বাইকের কাছে। পৃথা ওর হাত ঘড়িতে চেয়ে দেখলো অনেক সময় সে ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে। তাই এখন কোচিংয়ে যেতে হবে, কারণ প্রথম ক্লাসটা তার। তাই মামাকে বলল, মামা, আমার হাতে সময় নেই, কাল যাব, পারলে আমাকে একটু কোচিংয়ে রেখে দিয়ে আসতেন। ওর মামা আর কিছু না বলে ওকে নিয়ে কোচিংয়ে চলে গেল। তারপর পৃথা বাইক থেকে নেমে চলে যেতেই ওর মামা পিছন থেকে ডেকে বলল, মা, এসব না করলে কি নয়? আমাদের কি কম আছে? তবু এসব কেন করছিস? এবার অন্তত থাম। আর কত এভাবে নিজেকে কষ্ট দিবি? কত এসব চোখে সহ্য করব আমরা? একটু নিস্তার দে আমাদের। আমার জন্য যদি এতই সব কিছু সহজ হতো তাহলে আমার মায়ের বিচার আমি পাইতাম। আমাকে তাহলে আর আমার মায়ের খুনির বাসা থেকে বড় হইতে হতো না।
আমি আর 10টা বাচ্চাদের মতোই বড় হতাম। আমার জন্য জীবনটা অনেকটা কঠিন। বলেই চোখের পানি মুছে মামাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভিতরে চলে গেল পৃথা। পৃথার মামা কোনো কথা বলতে পারলো না। তখন হয়তো কোমর বেঁধে মাঠে নামলে মনের মৃত্যুর বিচার পাওয়া যেত, কিন্তু বাবার বাধা দেওয়াতে আর সামনে এগোনোই যায়নি। পৃথার সাথে বড্ড অপরাধ করেছে সবাই। মেয়েটার কাছে কি সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে? সবাই কত ভালো খাবার খায়, আমরা কিন্তু মেয়েটাকে যে কি খায় আল্লাহ জানে। বাসা থেকে বের হওয়ার সময় 1000-2 টাকা নিয়ে বের হয়েছিলেন কিছু কেনার জন্য। রাস্তায় মেয়েটাকে দেখে তিনি খুশি হয়েছিলেন, মেয়েটার হাতে কিছু টাকা দেওয়ার যাবে অন্তত, কিন্তু সেই সুযোগও মেয়েটা আর দিলেন না। টিউশনি শেষ করে আজ বাসায় ফিরতে রাত 8টা পার হয়ে গেছে। খুব খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরেছে সে। হাত পাতার এখনো কাঁপছে। কোচিংয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা পৃথাকে নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে খুব বাজে একটা অফার করেছে। পৃথা না করে দেওয়াতে অনেক হুমকি ধামকি দিয়েছেন তিনি। বাসার পরিস্থিতি সবাই জানে বলে সেটার সুযোগ নিতে চায় সবাই। বাসায় ফেরার সাথে সাথে রিতা চিৎকার দিয়ে ঝগড়া করতে লাগলো। মাটা গেছে জনমের মতে, সাথে যদি ইল্লিপদ নিয়ে যেত তাহলে আমার হাড় জ্বালা থামতো। আর সহ্য হয় না এত রাত বিরেতে কিসের কাজ? আমার ঘরে কি অন্য একটা মেয়ে নেই? কই, সেটা এমন চলাফেরা করে না। দিন দিন নষ্টি ফষ্টি বেড়েই চলেছে। এমন করলে তো নিজের মেয়েকে বিয়ে দেওয়াই দায়ী হয়ে পড়বে। লোকে বলবে বড় মেয়ে এমন, না জানি ছোট বোন কেমন। পৃথার দাদি বাসায় না থাকায় মহিলাটি কথা বলার জো পেয়ে গেছে। রুমে এসেই দরজাটা বন্ধ করে দিয়ে চুপটি মেরে বসে আছে পৃথা। চোখ দিয়ে অঝরে পানি পড়ে চলেছে। আজ রান্না হয়নি, মধু নেই রান্না করার। আর কত এইভাবে জীবন চলবে? এর কি সমাপ্তি বলে কিছুই নেই? সবার জীবনের সমাপ্তি ঘটে, আমারটা কবে ঘটবে? এসব চিন্তা ভাবনার মাঝেই হঠাৎ দরজায় কড়াঘাত পড়ল। পৃথা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে? আপা, আমি। দরজা খোলো। ছোট বোন তাপসী এসেছে। প্রায় চোখ মুছে দরজা খুলে দিয়ে মুখে মিথ্যা হাসি টেনে বলল, ভেতরে আই। তাপসী ভেতরে ঢুকে ভাতের থালা আর বাটি ভর্তি তরকারি এগিয়ে দিয়ে ভয় মিশ্রিত গলায় বলল, আপা, আচ্ছা তো দেরি হলো যে? কাজ ছিল বলে পৃথা খাবারের দিকে চেয়ে ভ্রুকুচকে বলল, এসব কি? তুমি দেরি করে ফিরলে? তাছাড়া রান্নাও করিনি তো, তাই বাবা খাবারগুলো পাঠিয়ে দিল। জানিস তো এই খাবার আমার গলা দিয়ে নামবে না, তাহলে কেন নিয়ে এলি? তাপসী অশ্রু ভরা চোখে পৃথার দিকে চেয়ে বলল, বাবা তোমায় কত ভালোবাসে, আমাকে বা ভাইয়াকে তো এমন করে ভালোবাসে না। এই নিয়ে পায় মায়ের সাথে তার ঝগড়াই বাঁধে। তবুও তুমি বাবার সাথে কথা বলো না কেন? বাবা তো খুব কষ্ট পায়, একা সবার আড়ালে চোখের পানি ফেলে। তবুও তোমার তার জন্য মায়া হবে না? পৃথা রেগে গিয়ে তাপসীর দিকে কঠিন মুখ করে চাইতে তাপসীর গলা শুকিয়ে এলো। আর এই বিষয়ে একটা কথার সুযোগ পেল না। থালার বাটি দুটি নিয়ে চলে যেতে লাগলো। এমন সময় কি যেন মনে হতে তাপসী থেমে গিয়ে আবারও পৃথার কাছে এসে ভয়ে ভয়ে বলল, আপা, আজও কি আদিল ভাইয়ের নামে কোনো চিঠি এসেছে তোমার কাছে? হঠাৎ এই প্রশ্ন? না, মানে আমার একটা চিঠি আছে। বলে পৃথার হাতে চিঠিটা গুজে দিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। তুইও কি আদিলের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? তাই এসব কবে থেকে শুরু হলো? তাপসী। দরজার বাহির থেকে তাপসীর জবাব এলো, আমার চিঠি না আপা, তোহার দিয়ে গেছে। এমন সময় রিতার গলা খাকারির আওয়াজ শোনা গেল। আদর করে নবাবের বেটিকে খাইয়ে দিতে গিয়েছিলি, নিয়েছে সে? এরপর যদি দেখে কোনো খাবার ওই বাড়িতে যেতে, তাহলে ঘরে আগুন জ্বালিয়ে উদাও হব আমি। এখন এই খাবারগুলো তোর বাপ বেটি গিলবি। দরদ একেবারে চুয়ে চুয়ে পড়ছে। যে মেয়ে জন্মদাতা বাপের সাথে ঘৃণায় কথা বলে না, তার জন্য কিসের এত দয়া? লজ্জা থাকা উচিত তোর বাপের। সে তো তেল মাথায় তেল দিতেই ভালোবাসে, তাই না?
বাহিরের কটু কথা শুনে পৃথা দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। এ নিয়ে গত 3 মাসে 175টা চিঠি এসেছে তার কাছে। একটা মেয়ে 35টা চিঠি পাঠিয়েছে, সবকিছু আদিলকে উৎসর্গ করা। কতটা ভালোবাসলে এত সুন্দর করে চিঠি লেখে। এমন আধুনিক যুগে চিঠির আদান প্রদান করাটাও রূপকথার গল্পের মতোই শোনায়। সবকটা চিঠির রেজিস্ট্রি করা। এদের জন্য হয়তো ডাক বিভাগ এখনো চালু রয়েছে। নেট জগৎ সহ ভার্সিটি এই গ্রামের সেলিব্রিটি সে। তার ফলোয়ার সংখ্যা 4 মিলিয়নের বেশি। তাছাড়া কয়েকটা মডেলিং এর কাজও করেছে সে। কোনো মেয়ে যদি তাকে প্রপোজ করে তাহলে সে হ্যাঁও বলে না, আবার নাও করে না। পছন্দের সংখ্যা শুধু বাড়িয়ে চলে। এইসব কাজ করে শুধু সে ক্ষান্ত হয় না, বরং পৃথার বাসনার ঠিকানা দিয়ে সবাইকে বলে আগে গুরুকে সন্তুষ্ট করতে হবে, তবেই না শিষ্য পা বাড়াবে। অনেক বছর আগে পৃথা একবার প্রচন্ড রেগে গিয়ে আদিলকে বলেছিল, তোমার কপালে মেয়ের জোটে না বলে তুমি আমার মতো সিনিয়র মেয়ের পিছনে ঘুরঘুর করো। নিজের যোগ্যতা যাচাই করে তারপর আমার পিছে ঘুরবা, বুঝলে? ব্যাস হয়ে গেল। সেদিন থেকেই এই যন্ত্রণার শিকল পায়ে পড়তে হয়েছে পৃথাকে। ছোটকালে মা আদিলকে খুব ভালোবাসত, তাই পৃথা খুব একটা শাসন তাকে করতে পারে না, তবে কমও করে না। রাত 12টা পার হয়ে গেছে, দু চোখে মোটেও ঘুম নেই। রাত 10টার দিকে কোচিং প্রধান কল দিয়েছিল। প্রচন্ড রাগী গলায় কথা বলেছে এবং সকাল 7টার মধ্যে কোচিংয়ে উপস্থিত হতে বলেছে। আল্লাহ জানে এই বুড়ো লচ্ছার ব্যাটার কি পরিকল্পনা করে রেখেছে পৃথাকে ফাঁদে ফেলার জন্য। কোনো মতে মাছটা গেলেই হয়। আর কাজ করব না, কিন্তু না করলে চলবোটা কিভাবে? বছরে প্রথম দিকে হলে টিউশনি খুঁজে পাওয়া সহজ হতো, কিন্তু এই সময় খুঁজে পাওয়া কঠিন। উফ বলে একটা দীর্ঘশ্বাস ফেলল পৃথা। এসব চিন্তার মাঝেও ফোনটা নাড়াচাড়া করতে করতে কখন যে আদিলের নাম্বারে কল দেয় সেটা সে নিজেও বুঝতে পারে না পৃথা। কিন্তু নাম্বার বিজি, এমন কোনোদিনও নেই যে তাকে কল দিয়ে ব্যস্ত দেখায়নি। এত মেয়ে মানুষের সাথে তার কি কথা? এই না বলে সে আমাকে নাকি প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার এত গার্লফ্রেন্ড আছে সে তো নিজেও জানে না মনে হয়। খানিকটা রেগে গিয়ে ফোনটা দূরে ছুঁড়ে মেরে হাঁটুতে মুখ গুজে চুপ করে রইল পৃথা। বেশি সময় নেয় না কল ব্যাক করতে। খুব সুন্দর একটা মিউজিক কলটা বেজে উঠলো। পৃথা যেন এটারই অপেক্ষায় ছিল। তাড়াহুড়ো করে ফোনটা কাছে নিয়ে দেখলো আদিলেরই কল ছিল। কিছুক্ষণ আগে নাম্বার বিজি পাওয়ার কারণে মনের ভিতরের সব ক্ষোভ পুষিয়ে রেখেছিল মেয়েটা, তাই কলটা রিসিভ না করে চুপ করে বসে রইল। এরপর এভাবেই পরপর কয়েকবার যখন কল রিসিভ হলো না, তখন সাথে সাথে মেসেজ এলো, এবার যদি কল রিসিভ না হয় তাহলে সোজা রুমের ভিতর গিয়ে হানা দিব। তখন হাজার চেষ্টা করলেও আমাকে আর রুম থেকে বের করতে পারবেন না। সেদিনের কথা নিশ্চয়ই ভুলে যাননি। আদিল পারে না এমন কোনো কাজ নেই। এখন না আসতে পারলেও শেষ রাতের দিকে ঠিকই এসে রুমে ঢুকবে, আর এটা ওর জন্য করা একেবারে ইজি কাজ। তাই পৃথা দেরি না করে কল রিসিভ করে চোখ বড় বড় করে চুপ করে রইল। দুজনের মধ্যেই আদিলই নীরবতা ভেঙে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, এত রাতে কল দেওয়ার কারণ? পৃথা কপাল কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বলল, এই রাতেও নাম্বার বেঁচে থাকতে হবে? আদিল পা মুচড় দিয়ে লম্বা একটা হাই ফেলে গম্ভীর স্বরে বলল, মহারানী রাজি না হওয়া অবধি এভাবে চলতেই থাকবে। ইচ্ছা করলে তিনি কিন্তু এসব থামাতে পারেন। থামবে কেন? চলতেই থাকুক না। বলতেই উপাস থেকে জোরে একটা ধমক আসে। চুপ! কিছু বলি না বলে সাহস বেড়ে গেছে, তাই না? আদিলের এমন আচমকা ধমক শুনে পৃথা কেঁপে ওঠে, কিন্তু ভিতরের তেজ কমে না ওর। মুখের চোয়াল শক্ত করে বলে উঠল, এই শোনো, তোমার সাথে এত বক বক করার সময় নেই আমার, বুঝলে? আজ তাপসী তোমায় একটা চিঠি দিতে বলেছে। আর শোনো, এই চিঠি খেলা কবে বন্ধ হচ্ছে বলো তো? আমার আর এসব ভালো লাগে না। এবার অন্তত রেহাই দাও। বাবাকে তাহলে পাঠাই আপনার দাদির কাছে। 4 হাত এক হলেই রেহাই পাবেন, তাছাড়া এত সহজে রেহাই পাচ্ছেন না। নিজের বয়স দেখেছো? আর আমার এত ঠেকা পড়েনি যে তোমাকে বিয়ে করতে হবে। ঠেকা যখন পড়েইনি, তাহলে আরো খেলা তো আপনাকে দেখতেই হবে। আমি দেখি কতদিন সহ্য করতে পারেন এসব। আপনি বুড়ি হলেও আপনার পিছু ছাড়ছি না। বাসায় যাই একবার, তারপর দেখবেন আমার খেলা। গ্রামে কি সালিশ ডাকতে হবে, না পুলিশের কাছে কমপ্লেন করতে হবে? আপনার যা ইচ্ছা তাই করেন, আই ডোন্ট কেয়ার। আর তাছাড়া এমন কাজ করে বসবো
শেষমেশ গ্রামের মানুষই আপনাকে আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। তখন কিন্তু একদম রাস্তার সাপ। এমন সময় আদিলের ফোনে অন্য একটা কল আসলো। পৃথার সামনে রিসিভ করে মিষ্টি স্বরে বলে উঠল, হ্যাঁ বেবি, বলো। আদিল, কাল আমরা ডেটে যাচ্ছি তো? কোনো সন্দেহ নেই। অফ হোয়াইট কালারের ড্রেসটা পইরো, ওটাতে তোমাকে বেশ লাগে। মেয়েটা খুশি হয়ে ফ্লাইং কিস করতে আদিল কলটা কেটে দিল। তারপর বারবার কল আসলেও আর রিসিভ করলো না। যতটুকু দরকার ততটুকুই যথেষ্ট। বাহ বাহ, বাবা টাকা খরচ করে ছেলেকে পড়াতে পাঠিয়েছে আর ছেলে এদিকে প্রেমলীলা শুরু করে দিয়েছে। লজ্জা করা উচিত তোমার এসব কর্ম করতে। পোষ করে কথাগুলো বলে ঠাস করে কলটা কেটে দিল পৃথা। এই ছেলে জীবনেও শুধরাবে না। মনে মনে ডজন খানেক গালি দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল পৃথা। তারপর চোখ বন্ধ করে মনে মনে ভাবলো, আদিল যে ওকে কতটা ভালোবাসে সেটাও খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারে। বরং ওর মতো কেউ ওকে ভালোবাসতে পারবে না, কিন্তু মোটেও কোনো ছেলেকে বিশ্বাস করে না। সে মনে করে সবাই তার বাবার মতো। পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, সবই ছলনা। সবই ছলনা ছাড়া আর কিছুই নেই। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে পৃথা। ঘুম ভাঙে ফজরের আজানের সময়। এদিকে আজান হচ্ছে, অন্যদিকে কল বেজেই চলেছে। স্ক্রিনে নাম্বার না দেখেই ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বলতেই ও পাশ থেকে যা শুনলো তাতে রীতিমতো ভয়ে ওর শরীরের রক্তহীন হয়ে গেল।